একটা করে ম্যাচ হয়তো তারা প্ল্যান করছে, আমরাও সেটাই আশা করছি। গত ম্যাচটার টিম কম্বিনেশনটা ছিল ভেরি অকওয়ার্ড, বাউন্স ব্যাক করতে পারে তারা, প্রত্যেকটা সেক্টরে তারা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করছে। লেভেল 3 যারা কোর্স করলো এখান থেকে আমরা সেরা 5 জন বা 6 জন টিউটর বেছে নেব। আমাদের আম্পায়ারিংয়ের মান অনেক বেড়ে গিয়েছে। জেসি দেখেন প্রথম মে বিশ্বকাপে যাচ্ছে। আমাদের দেশে যারা হাই পারফরমেন্স ক্রিকেটার তাদেরকে যেন আমরা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি। আজকে আমরা যে কোচরা এখানে ছিল তাদেরকে প্রথমেই অভিনন্দন জানিয়েছি যে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে গিয়েছে সুপার 4-এ, বিকজ তারাই অ্যাকচুয়ালি আমাদের গ্রাসরুট ক্রিকেটারদের থেকে ইন্টারমিডিয়েট ক্রিকেট তৈরি করে এবং তাদের কৃতিত্বটা আমরা সবসময় ভুলে যাই। তো তাদের একটা বড় কৃতিত্ব ছিল আজকের আমাদের টিম যে সুপার 4-এ গিয়েছে। আর সুপার 4-এ আমরা হংকংকে হারিয়েছি, আমরা আফগানিস্তানকে হারিয়েছি, শ্রীলঙ্কার সাথে আমরা হাফ অ্যান আওয়ার খারাপ খেলেছি বলে আমরা হেরে গিয়েছি। তো যোগ্যতার দল হিসেবে আমরা সেকেন্ড রাউন্ডে শুধু যাইনি, আমাদের যে এই টিমটা কনসিস্টেন্টলি ভালো খেলছে তারই বহিঃপ্রকাশ এটা। এখন কি আশা করেন, মানে আপনার আমি সবসময় বলি যে এই ফরম্যাটটা খুবই আনপ্রেডিক্টেবল ফরম্যাট এবং এই ফরম্যাটে যদি আমরা একটু ভালো করি, আমাদের কিন্তু ক্যালকুলেট করলে আমরা হয়তো আরও একটু দূরে যেতে পারবো। ভাইয়া পাকিস্তান ভালো করছে না, আমার 3 ম্যাচই খারাপ করেছে ব্যাটিংয়ে। শ্রীলঙ্কাতে প্রথম হিসেবে বলতে হাফ অ্যান আওয়ার খারাপ করেছে, আমরা এই জন্য হয়তো ভালো করতে পারিনি, হয়তো বোলাররাও ওইভাবে করতে পারেনি ভালো। মনে হয় কি ভাইয়া যে শ্রীলঙ্কাকে হারাতে পারলে আমরা একটু ক্লিয়ার ফেভারিট হয়ে যাচ্ছি, কারণ পাকিস্তানের অবস্থা ভালো না। এটা আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট যারা আছে তারা নিশ্চয়ই প্ল্যান করছে ম্যাচ বাই ম্যাচ। আপাতত সমস্ত চিন্তা আমি আশা করছি যে শুধু শ্রীলঙ্কা নিয়েই থাকবে, তারপরে ম্যাচে দেখা যাবে কি। তো একটা করে ম্যাচ হয়তো তারা প্ল্যান করছে, আমরাও সেটাই আশা করছি। বলুন ভাই, একটা লাস্ট প্রশ্ন করতে হচ্ছে, সোফার এশিয়া কাপে বাংলাদেশ যে কয়টা ম্যাচ খেলেছে, কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে পজিটিভ লেগেছে এবং কোনটা আসলে একটু যদি টুর্নামেন্ট চলাকালীন আমাকে বলতে চাই না নেগেটিভ কোনো কিছু আপনার মনে হয়েছে যে একটু ওটা নিয়ে একটু কাজ করা দরকার? 1 নম্বরে বলবো যে এই টিমটার টিম স্পিরিটটা ভালো লেগেছে। দেখবেন যে গত ম্যাচটার টিম কম্বিনেশনটা ছিল ভেরি অকওয়ার্ড, 4.5 বোলার নিয়ে আমরা খেলেছি, তারপরেও কিন্তু টিম ব্যাক আপ করেছে। আর সব ইম্পর্টেন্ট যেটা আমার কাছে এই টিমের মনে হচ্ছে যে বাউন্স ব্যাক করতে পারে তারা। আমরা শ্রীলঙ্কার সাথে হারার পরে আমরা আফগানিস্তানের সাথে বাউন্স ব্যাক করেছি, শ্রীলঙ্কার সাথে আমরা ফার্স্ট পাওয়ার প্লে ইউজই করতে পারি, তারপরেও একটা মোটামুটি একটা ভালো টার্গেটে গিয়েছি। তো টিম স্পিরিট এবং এই টিমটার যে একটা শক্তি, যেটা সবথেকে বড় যেটা আমার মনে হচ্ছে, সেটা প্রত্যেকটা সেক্টরে তারা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করছে। না, এটা হচ্ছে একটা দেশের ক্রিকেট সারভাইভ করার জন্য মানে একটা কোচিং পাথওয়ে তৈরি করতে হয়। কোচিং পাথওয়েটা হচ্ছে একটা লেভেল 1, তারপর লেভেল 2, লেভেল 3। গত বহু বছর ধরে এখানে লেভেল 3 হয়নি, কখনোই হয়নি, বাট অনেক লেভেল 2 কোচ যারা নাকি ওয়েট করছিল নেক্সট স্টেজে কীভাবে যাবে, তাদেরকে আইডেন্টিফাই করেছি আমরা। প্রথমেই আমরা গেম ডেভেলপমেন্ট এবং ক্রিকেট অপারেশনসের সাহায্য নিয়ে কারা বিসিবির এমপ্লয়েড আছে তাদেরকে প্রথমে নিয়েছি। তারপরে কিছু বিদেশ থেকে আমাদের কোচ যারা আছে, বিভিন্ন দেশে কাজ করে, তারা এসে এই কোচিং কোর্স করাটার মূল কারণ হচ্ছে যে আমাদের দেশে যারা হাই পারফরমেন্স ক্রিকেটার তাদেরকে যেন আমরা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি এবং আমরা কোচরা যাতে ওই ওয়ার্ল্ড ক্রিকেটের কন্টেম্পোরারি কী হচ্ছে তারা সেটা জানতে পারবে। মানে আমরা তো নর্মালি ক্রিকেটের ক্ষেত্রে দেখি যখন কেউ প্র্যাকটিস করে, মানে ম্যাচের আগে একটু লম্বা সময় প্র্যাকটিস করতে হয়, এবং যেহেতু আমরা কোর্স করলো 3 দিনের কোর্স হয়েছে, মাত্র 5 দিনের কোর্স হয়েছে, পরবর্তীতে আসলে এটাকে আরেকটু অ্যাডভান্স করার জন্য, একটু মাস্টার করার জন্য তার করণীয়টা কি? আমরা গত 8 দিন 10 দিনে 2টা কোর্স করেছি। প্রথম 3 দিন করেছি স্পেশালাইজড ব্যাটিং কোচ, যে কোচগুলো আমাদের বিভিন্ন এজ গ্রুপ টিমে বা আমাদের যে এমার্জিং টিম, হাই পারফরমেন্স টিম, এই টিমে বা ন্যাশনাল টিমে যারা ভবিষ্যতের ব্যাটিং কোচ হবে তাদের জন্য। পরবর্তীতে আমরা ফাস্ট বোলিং, তারপরে স্পিন বোলিং, উইকেট কিপিং, ফিল্ডিং করব। আর এই লেভেল 3 কোর্সটার মূল কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এদের এই 5 দিনের কোর্সে তো আর একটা লেভেল 3 কোচ হয়ে যায় না। এই কোর্সটা হচ্ছে 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে রেসিডেন্সিয়াল কোর্স, যেটা 5 দিন শেষ হলো, এরপরে তারা 90 দিন ধরে একটা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করবে। এই প্রজেক্টগুলো কাজ নিয়ে করার পরে তাদের যে রেজাল্টটা আসবে, রেজাল্টের উপর নির্ভর করবে তারা লেভেল 3 কোয়ালিফাইড কোচ হতে পারছে কিনা। বলুন ভাই, এই প্রোগ্রামটার মাধ্যমে আপনারা হচ্ছে যে একটা ট্রেনারের পদটাও তৈরি করতে চাচ্ছেন যে আসলে এখন যেহেতু আপনি এদেরকে লেভেল 3 কোচিংটা করিয়েছেন, তো সেক্ষেত্রে জেলা বা বিভাগের ক্ষেত্রে আপনার কোনো পরিকল্পনা পরবর্তীতে আছে কিনা? আমাদের যে ক্রিকেটের ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রাম, এবং এখানে মিঠু ভাই আছে, তিনি সাইমন টাফলের মতন ট্রেনার নিয়ে এসছে এখানে, আম্পায়ার ট্রেনিং, আমাদের টনির মতন কিউরেটার ট্রেনার এসছে এখানে। তো আমরা যেটা প্ল্যান করছি যে আমরা একটা এডুকেশন টিম তৈরি করব, যারা নাকি কিউরেটার কোর্স, আম্পায়ার্স, ম্যাচ অফিসিয়ালস কোর্স,
তারপরে কোচিং কোর্সের একটা বড় ব্যাপার হচ্ছে যে এবং আম্পায়ারিংয়ে শুধুমাত্র আমরা আম্পায়ার বা কোচ তৈরি করব না, সাথে সাথে আমরা টিউটর তৈরি করব, যে টিউটররা ইন্ডিপেন্ডেন্টলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশে দেশব্যাপী কাজ করতে পারবে। আমাদের পরবর্তী পদক্ষেপ যেটা হবে সেটা হবে কোচিংয়ের যে আমাদের ডিসেন্ট্রালাইজেশনের যে আমরা বিভাগগুলোতে যাচ্ছি সেই বিভাগগুলোতে লেভেল 2 কোচিং কোর্স করব, এবং এখানে যে লেভেল 3 যারা কোর্স করলো এখান থেকে আমরা সেরা 5 জন বা 6 জন টিউটর বেছে নেব, তাদেরকে ট্রেনিং দিয়ে তারা যেন দেশের বিভিন্ন জায়গায় লেভেল 2 কোর্স করতে পারে। কেননা আমাদের কাছে 64টা জেলায় 64টা ডিস্ট্রিক্ট কোচ আছে, তাদেরকে আপগ্রেড করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এখন। ভাইয়া যেটা আম্পায়ারিং কথা আসলো, জেসিকে আমরা দেখেছি সিলেটে ভালো একটা ভূমিকা পালন করতে, এবং আর পাশেই আছেন মিঠু ভাই যিনি বড় একটা ভূমিকা রেখেছেন এক্ষেত্রে। আমরা দেখেছিলাম যে প্রিমিয়াম প্রাইম ব্যাগে খেলার সময় কত কিছু ঘটে গেছে, কিন্তু মিঠু ভাই ওই সময় ভালো ভূমিকা পালন করেছিল। আপনার কি মনে হয় যে এই ক্ষেত্রে আম্পায়ারিংটা আগে যেমন ছিল, মানে মিঠু ভাইয়ের অধীনে কি চেঞ্জ হচ্ছে, এবং এই যে জেসি আপু যে ভালো মানে আম্পায়ারিং এখানে আমার অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত আমাদের আম্পায়ার্স পুরো ডিপার্টমেন্টকে। অবশ্যই মিঠু ভাই চেয়ারম্যান আছে কয়েক বছর ধরে। দেখেন, আম্পায়ারিং ডিপার্টমেন্টটা ছিল সব থেকে অবহেলিত না, সব থেকে ক্রিটিসাইজড একটা ছিল। এখন সেই জায়গা থেকে আমাদের মেয়েরা বিশ্বকাপ করতে যাচ্ছে, আমাদের এলিট আম্পায়ার হয়েছে, আমাদের আম্পায়ারিংয়ের মান অনেক বেড়ে গিয়েছে, আমাদের ম্যাচ রেফারি আইসিসির ইভেন্ট করে। এটা আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা আমি দুইটা অর্গানাইজেশনে কাজ করে এসেছি। যেমন আইসিসিতে যখন ছিলাম তখন আমাদের ম্যাচ রেফারি বা আমাদের আম্পায়ার যখন আম্পায়ারিং করতো, আমি কখনো কোনো নেগেটিভ কোনো কমেন্ট শুনিনি, এবং তারা সবসময় ভালো কাজ করেছে আন্তর্জাতিকভাবে। এবং জেসি দেখেন প্রথম মেয়ে বিশ্বকাপে যাচ্ছে, এবং এই যে সাহসী পদক্ষেপ, এই যে একটা আমাদের ইনফ্যাক্ট আমাদের আম্পায়ারিং ডিপার্টমেন্টটা এখন আরেকটা লেভেলে চলে গিয়েছে। এখন এখান থেকে আমরা হয়তো দেখবেন ভবিষ্যতে আরও 1-2টা এলিট আম্পায়ারও হয়ে যেতে পারে এখান থেকে। এবং আমি বলবো ওভারঅল আম্পায়ারিং ডিপার্টমেন্টটা খুব সংগঠিতভাবে এবং সুশৃঙ্খলভাবে এগিয়ে চলেছে, এবং আমরা খুব আশাবাদী এই গ্রুপটা নিয়ে। একটার পর একটা অনেকগুলো টুর্নামেন্ট আসছে ডোমেস্টিক, দুজনকে নিয়ে খুব কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এটার ব্যাপারে কোনো ডিসিশন হয়েছে কিনা বা কবে এটা নাগাদ হতে? হ্যাঁ, এটা আমাদের সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আমাদের সিলেক্টর 2 জন জয়েন করবে, একজন ছেলেদের এবং একজন মেয়েদের। এবং এখানে জানেন যে লিপু ভাই এবং রাজ্জাকের সাথে একজন সিনিয়র ক্রিকেটার ছিলেন ন্যাশনাল টিমে, তাকে আমরা নাম প্রকাশ করছি না, মানে তিনি অলমোস্ট হয়ে গিয়েছেন। আর মেয়েদের এখানে শিপনের সাথে আমরা চিন্তা করছি একজন মেয়ে সিলেক্টর যাতে আমরা দিতে পারি। সো নাম খুব তাড়াতাড়ি জেনে যাবেন, আমরা অলরেডি সিলেক্ট করে ফেলেছি। এটা হচ্ছে যে আমরা জানি যে আপনি আঞ্চলিক ক্রিকেট কাঠামোটা যেটা স্টার্ট হলো, বাকি যেগুলো আছে সেগুলো কবে থেকে হতে পারে, সেটা নির্বাচনের আগে সম্ভাবনা আছে? নির্বাচনের আগে সম্ভাবনা নেই, এবং চিটাগংয়ে আমি আবারও থ্যাঙ্কস দেব আমাদের চিটাগংয়ের আকরাম খান এবং মঞ্জু ভাইকে। তারা অক্লান্ত পরিশ্রম করে সেটা করেছে। সবচেয়ে ইন্টারেস্টিং ছিল যে নোয়াখালী ভার্সেস চিটাগং যেদিন খেলা হচ্ছিল সেদিন কিন্তু কমেন্ট্রি হয়েছে নোয়াখালী ভাষায় এবং চিটাগং ভাষায়। সো প্রত্যেকটা ঘরে ঘরে আমরা আমাদের স্ট্রিমিংয়ের মাধ্যমে নিজস্ব ভাষায় ক্রিকেট পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এবং সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ সারা দেশব্যাপী এটা করার। এবং জাস্ট একটু ধৈর্য ধরেন, আমাদের উপর বিশ্বাস রাখেন। এশিয়া কাপের মতো ইভেন্টের আগে আমরা দেখলাম ছেলেদের প্রিপারেশনের জন্য নেদারল্যান্ডস এগেনস্ট একটা সিরিজ করা হলো। মেয়েরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে, সেখানে আন্ডার 15-এর মানে কোনো একটা দল পাওয়া যায়নি, যেখানে আন্ডার 15 ছেলেদের সাথে খেলা হলো 2টা দল ভাগ করে। এটা ওমেন্স সুইংয়ের একটা ব্যর্থতা আপনি দেখেন কিনা, বা এটা কি আইডিয়াল প্রিপারেশন কিনা ফর একটা বৈশ্বিক টুর্নামেন্টের জন্য? না, অবশ্যই এটা আইডিয়াল প্রিপারেশন না। তারপরেও চেষ্টা করেছিল, ওয়েস্ট ইন্ডিজ না করে দিয়েছে, আমরা শেষ মুহূর্তে কোয়ালিফাই করেছি। তারপরেও যে প্রিপারেশনটা হয়েছে, এবং আজকে গিয়ে আমি নেটে ব্যাটিং দেখছিলাম, প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার জন্য তারা রেডি এবং তারা ভালো করবে। আর আমাদের 15 বা 17-এর ছেলেমেয়েরাও তো ধরেন যদি ওই হিসাবে দেখেন, দে আর কোয়াইট স্ট্রং অপোনেন্ট। আমাদের আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের 2 জনই আমাদের আম্পায়ার। আগেও তারা ভালো করেছিল, অ্যাকচুয়ালি তারা কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স আম্পায়ার। আপনি যদি বলেন আমাদের প্রথম 5টা আম্পায়ার ওয়ার্ল্ড বাংলাদেশের কে, এই 2 জনই আছে। সো আমাদের এক্সপেকটেশনও যা করছে এটাই এক্সপেক্টেড, যে দে আর পারফর্মিং রিয়েলি ওয়েল। আপনি বোথ ম্যাচ দেখেন, বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তানের মতো এত প্রেশার ম্যাচেও হ্যাঁ মুকুল হ্যাজ ডান ভেরি ওয়েল, গাজীও খুব ভালো করছে। সো আমরা এটা ভালো লাগে দেখে যে কষ্টটা আমরা ক্রিকেট বোর্ড বলেন আম্পায়ার ডিপার্টমেন্ট যেটা করছে সেটার সুফল আমরা এখন পাচ্ছি। শঙ্কর ভাই ছিল শুধু, এখন যে বললেন মুকুল ভাই ভালো করছে, সোহেল ভালো করছে, তাদের কেউ আরও ভালো দেখা যাবে। এখন এই জন্যই তো আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে দেখেন আমরা সাইমন টাফেলের মতো লোক এনেছি। কেন? এ সারা দুনিয়াতে গিয়ে কিন্তু ট্রেনিং দেয় যাতে এরা নেক্সট লেভেলে যেতে পারে।
আমাদের এই লেভেলে ধরেন 4 বছর আগে আমি যখন নিয়েছিলাম যেই অবস্থা ছিল সেখান থেকে আমরা একটা লেভেলে এসেছি। এখন এটাতে বসে থেকে তো লাভ নাই, আমাদের এখন নেক্সট স্টেজ হচ্ছে তারপরের স্টেজে যাওয়া, এবং আমাদের টোটাল আম্পায়ারিং স্ট্যান্ডার্ডটা শুধু ঢাকায় মধ্যে সীমাবদ্ধতা রেখে তো নাই। মানে আমাদের আমিনুল ইসলাম বুলবুল সাহেবের যেই প্যাশন রিগার্ডিং সারা দেশে ছড়িয়ে দেওয়া, সেম ওয়েতে আমরাও কিন্তু কাজ করছি যে আম্পায়ারিংটা হিসাবে মানুষ কেরিয়ার হিসাবে নিতে পারে, অ্যান্ড সারা বাংলাদেশে যাতে আমি রাজশাহীতে হলে আর আমার ঢাকার থেকে আম্পায়ার পাঠাতে না হয়, সেই পাইপলাইন হিসাবে কাজ করছি আমরা। আরেকটা আম্পায়ারিং ব্যাপারে বলতে চাই আমি যে এইবার যে এনসিএল হলো, মানে ক্রিকেটের আম্পায়ারিংয়ের যে কোয়ালিটি, এনসিএলের সময় কিন্তু আমাদের বোর্ডের বিভিন্নভাবে এত রিকোয়েস্ট এসছে, আমিও করতে চাই, মানে অনেকে এনসিএল করতে চায়, অনেক আম্পায়ার। তো ভালো লেগেছে যে এনসিএলের মতন ইভেন্ট সবাই করতে চায়। তার থেকেও ভালো লেগেছে যে কোনো সুপারিশই কোনো কাজে লাগেনি, যার যে যোগ্যতা সে সেই কাজগুলো পেয়েছে উইথ দি আম্পায়ার ডিপার্টমেন্টসের একটা ট্রান্সপারেন্সি সিলেকশনের মাধ্যমে।